আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে তিতুমির একাডেমি থেকে অসংখ্য ধন্যবাদ বিগত ক্লাসগুলো ভালোভাবে দেখার জন্য। তো আজকে আমি তোমাদের সামনে রসায়ন তৃতীয় অধ্যায় অর্থাৎ পরমাণুর আমি বিগত বেসিক ধারণাগুলো দিয়েছিলাম। তো আজকে একটু ডিটেইলসভাবে আমরা পরমাণু সম্পর্কে জানব। তো প্রথমেই চলে যাই, পারমাণবিক সংখ্যা কাকে বলে? যে কোনো একটা মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ কি, যে কোনো একটা মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ আমি যদি এইভাবে দাগাই, যে মনে করি যে এটা একটা নিউক্লিয়াস, এটা কি আমি দাগাইছিলাম মনে হয়। তো এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে সাপোজ 11টি। প্রোটন আছে সাপোজ কতটি? 11টি প্রোটন আছে। কয়টি প্রোটন আছে? 11টি প্রোটন আছে। তাহলে এই সংখ্যা অনুযায়ী কি লিখতে পারি যে আমরা, যে এই যে একটা মৌল, তাহলে এই মৌলের পারমাণবিক সংখ্যা 11। প্রোটন সংখ্যা 11 মানে কি পারমাণবিক সংখ্যাও 11। অর্থাৎ আমরা যখন দেখি এরকমভাবে লেখা থাকে যে হাইড্রোজেন কেন 1 নম্বরে, হিলিয়াম কেন 2 নম্বরে, লিথিয়াম কেন 3 নম্বরে, এভাবে পর্যায় সারণীতে আমরা যখন দেখি যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তাদের অবস্থান কেন এত পরে পরে হচ্ছে? কারণ যে মৌলের মানে প্রোটন সংখ্যা 1 তার পারমাণবিক সংখ্যা 1, যে মৌলের প্রোটন সংখ্যা 2 তার পারমাণবিক সংখ্যা 2, যে মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 3 সেই মৌলের মানে পারমাণবিক সংখ্যা কত? 3। সো প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা একই, এবং এই প্রোটন এবং পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ইংরেজিতে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা যদি আরেকটু ভালোভাবে ক্লিয়ার ভাবে দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা এইভাবে লেখা থাকে যে সোডিয়াম সাইডে 11 লেখা থাকে, তারপরে ম্যাগনেসিয়াম Mg12 এইভাবে লেখা থাকে। তারপরে এরকম ভাবে আরো আছে যে জেড এনতে জিঙ্ক 30, তো এইভাবে লেখা থাকে। সো এগুলা দ্বারা আমরা কি বোঝায়? তার মানে কি, এই যে 11, তার মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, মানে প্রোটন সংখ্যা 11। ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কত? 12 বা পারমাণবিক সংখ্যা 12। সো এরপরে আসি আমরা ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? বড় হাতের এ দ্বারা প্রকাশ করা। এখন ভর সংখ্যা কি? যে কোন একটা মৌলের নিউক্লিয়াসে উপস্থিত, কোথায় উপস্থিত? এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন প্লাস নিউট্রন, তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই মৌলের, এই যে যোগফলকে ওই মৌলের ভর সংখ্যা বলে। তাহলে ওই মৌলের কি বলে? ভর সংখ্যা বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখেন এখানে যে প্রোটন, সাপোজ এখানে এই যে একটা নিউক্লিয়াস, সাপোজ এই নিউক্লিয়াসের ভিতরে 11টা প্রোটন আছে। সাপোজ ধরেন যে 11টা প্রোটন আছে এবং এর ভিতরে নিউট্রন আছে 12টা। তাহলে প্রোটন আছে কতগুলা? 11টা, আর নিউট্রন আছে কতগুলা? 12টা। তাহলে এর ভর সংখ্যা কত হবে আপনারাই বলবেন। তো ভর সংখ্যা তাহলে আমরা কি লিখবো? যে ভর সংখ্যা সমান সমান, সূত্র আছে একটা, যে ভর সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যাকে আমরা কি বলি? a। তাহলে a ইকুয়াল p এর মান কত? এখানে প্রোটন সংখ্যা আছে 11টা এবং নিউট্রন সংখ্যা এখানে কত? 12টা। তাহলে 12টা, তাহলে কত হবে? এই মৌলের, এই যে একটা মৌল, এই মৌলের ভর সংখ্যা আমরা পাবো কত? 23। সাপোজ আমাকে প্রশ্ন করলেন যে সোডিয়ামের পরমাণু, এই যে এই পরমাণুকে 3 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রোটন সংখ্যা চাইছে, একটা হচ্ছে ভর সংখ্যা চাইছে, আবার কি চাইছে? আরেকটা নিউট্রন সংখ্যা চাইছে। তাহলে আমরা কেমনে এই তিনটা বের করে দিব? আমরা দেখেন যে পর্যায় সারণীতে 1 থেকে 118টি মৌল সুন্দরভাবে দেওয়া আছে, সিরিয়াল মেইনটেইন করে দেওয়া আছে। প্রথমে আছে হাইড্রোজেন, পরে আছে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, হ্যাঁ, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, সো এরকম ভাবে, তারপর ক্লোরিন। সো এগুলা দেওয়া আছে। সো আশা করি যারা এসএসসি স্টুডেন্ট আছেন, তো তাদের মোটামুটি 30টা মৌল, 1 থেকে 30টা যে মানে পরমাণুগুলো আছে বা মৌল আছে,
এই মৌলগুলো ভালোভাবে মুখস্থ করলে ইনশাআল্লাহ পরবর্তী আর সমস্যা হবে না। এই 30টাই মেইন 30টা, প্রথম 30টা জিঙ্ক পর্যন্ত 30টা মুখস্থ ভালোভাবে করবেন। আর পরবর্তী যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ওগুলো সুপার সাজেশন হিসেবে ইনশাআল্লাহ আমি দিব, তো ওগুলো পরীক্ষার আগে ইনশাআল্লাহ পাবেন। তো আশা করি প্রথম থেকে এখন 1 থেকে নিয়ে 30 পর্যন্ত মৌলের ভালোভাবে এগুলো মুখস্থ করলেই হবে। তাহলে আমরা পর্যায় সারণীতে যখন আমরা মুখস্থ করবো যে সোডিয়াম এর পরমাণু সোডিয়াম পরমাণু প্রোটন সংখ্যা কত, তখন আমরা মুখস্থ তখন করে রেখেছি অলরেডি। তখন কি করব, সোডিয়াম এর প্রোটন সংখ্যা, সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, কারণ সে 11 নম্বরে আছে, তার 11টি প্রোটন আছে, তাই তার পারমাণবিক সংখ্যা 11। আচ্ছা, এরপরে কি আছে, যদি বলেন ভর সংখ্যা এন্ড সোডিয়ামের ভর সংখ্যা। এখন দেখবেন যে পর্যায় সারণীর উপরের প্রান্তে একটা পরমাণু সম্পর্কে আলোচনা, মানে প্রত্যেকটা পরমাণু সম্পর্কে লেখা আছে, তার পারমাণবিক সংখ্যা নিচে দেওয়া আছে এবং উপরে দেওয়া আছে কি ভর সংখ্যা এবং পর্যায় নম্বর গ্রুপ নাম্বার আছে, ওগুলো নিয়ে একটু আলোচনা পরে করি ইনশাআল্লাহ। তো দেখেন যে প্রোটন সংখ্যা ভর সংখ্যা আমরা মুখস্থ পাওয়া যাচ্ছে অলরেডি, পর্যায় সারণীতে অলরেডি মুখস্থ পাওয়া যাচ্ছে। এখন যদি আপনাকে বলি যে নিউট্রন সংখ্যা বের করো, যে সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত, এটা যদি বলি তাহলে সোডিয়ামের নিউট্রন সংখ্যা কেমনে বের করব আমরা, এটা তো আর দেওয়া থাকবে না, হয় প্রোটন সংখ্যা দেওয়া থাকবে, ভর সংখ্যা দেওয়া থাকবে, কিন্তু নিউট্রন সংখ্যা তো আর দেওয়া থাকবে না। এখন নিউট্রন সংখ্যা বের করার জন্য প্রথমে আমরা কি করব, যে ভর সংখ্যা হতে প্রোটন সংখ্যা বাদ দিলেই ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, অর্থাৎ সোডিয়াম পরমাণুর নিউট্রন সংখ্যা যদি আমরা বের করতে যাই তাহলে ভর সংখ্যা, সোডিয়ামের ভর সংখ্যা মাইনাস সোডিয়ামের প্রোটন সংখ্যা বাদ দিলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই কি সোডিয়ামের নিউট্রন সংখ্যা, অর্থাৎ সোডিয়ামের না, প্রত্যেকটা মৌলের একই সূত্র। তাহলে কি যেমন আমরা জানি সোডিয়ামের ভর সংখ্যা 23, কত 23, প্রোটন সংখ্যা কত 11, তাহলে 23 থেকে 11 বাদ দেন কত হয় 12, এই 12টাই হচ্ছে কি সোডিয়ামের নিউট্রন সংখ্যা। তাহলে সোডিয়ামের পরমাণু সংখ্যা মানে প্রোটন সংখ্যা মুখস্থ, তারপর সোডিয়ামের ভর সংখ্যা মুখস্থ 23, সোডিয়ামের নিউট্রন সংখ্যা ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যার মতো একটা সূত্র আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি, যে প্রথম কক্ষপথ, কোন কক্ষপথ, অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2n², কি সূত্র, কি সূত্র একটাই, যে 2n²। দ্বিতীয় কক্ষপথে যদি হিসাব করি, যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 2n², তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 2n², চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকবে 2n²। স্যার বারবার একই সূত্র কেন, প্রথম কক্ষপথেও 2n² ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথেও 2n² ইলেকট্রন থাকবে, তৃতীয় কক্ষপথেও 2n² সূত্র মানে 2n² ইলেকট্রন থাকবে, চতুর্থতেও তাই। এখন মূলটা এখানে দেখেন, মূল জিনিসটা হচ্ছে এখানে যে 2n² মানে কি, এই যে 2n², এখন প্রথম কক্ষপথের জন্য n এর মান 1, দ্বিতীয় কক্ষপথের জন্য n এর মান 2, তৃতীয় কক্ষপথের জন্য n এর মান 3, চতুর্থ কক্ষপথের জন্য n এর মান 4। তাহলে মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি লিখতে পারবো আমরা, 2n² যেহেতু আছে তাহলে 2 n এর পরিবর্তে প্রথম কক্ষপথ যদি হয় তাহলে n এর মান কত 1, তাহলে n এর উপরে স্কয়ার মানে কি 1 এর উপরে স্কয়ার। তারপরে এখানে যদি আসি দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে যদি আসি তাহলে 2 আছে 2 n এর উপরে স্কয়ার মানে কি n এর মান, দ্বিতীয় কক্ষপথের জন্য n এর মান কত 2, স্কয়ার আছে স্কয়ার। তাহলে দ্বিতীয় কক্ষপথ এখানে 2 আছে 2 ইকুয়াল n এর উপরে স্কয়ার, n এখানে কত, তৃতীয় কক্ষপথের জন্য n এর মান 3 এর উপরে স্কয়ার। এরপরে কি আছে চতুর্থ কক্ষপথ, এখন চতুর্থ কক্ষপথে n এর মান কত 2 আছে 2, n মানে এখানে 4 এর উপরে স্কয়ার। ক্লিয়ার? এখন দেখেন প্রথম কক্ষপথে তাহলে কয়টি থাকবে, 1 এর উপরে স্কয়ার করলে কত হয়, একই হয়, তাহলে 1 আবার 2 এর সাথে গুণ করলে 2 1 কে 2, তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি। দ্বিতীয় কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে, 2 এর উপরে স্কয়ার করে দেন, 2 2 4, 4 এর সাথে 2 গুণ করে দিলে আবার কত হয় 4 2 8, তার মানে 8টি। তৃতীয় কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে, 3 এর উপরে স্কয়ার করলে কত হয় 3 3 কে 9, 9 এর সাথে 2 গুণ করলে 9 2 18টি।
চতুর্থ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে 4 এর উপরে স্কয়ার করেন 4 4 16 16 দুগুণ 32টি। এখন যদি আপনাদেরকে বলা হয় যে পঞ্চম কক্ষপথে পঞ্চম তারপরে ষষ্ঠ হ্যাঁ সপ্তম কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে এখন আমরা এটা বের করতে পারবো। ক্লিয়ার? সো বিগত ক্লাসগুলোতে আমি বলেছিলাম কি এটা যদি নিউক্লিয়াস হয় নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরে তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, তারপরে একটা দ্বিতীয় কক্ষপথ, তারপর একটা তৃতীয় কক্ষপথ, এই যে কক্ষপথগুলা এই কক্ষপথগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি, চতুর্থ কক্ষপথে 32টি। তার মানে সূত্রটা কি হলো আমার 2n²। এই n এর মান কোথায় পরিবর্তনশীল কেমনে? প্রথম কক্ষপথ হলে n এর মান 1, দ্বিতীয় কক্ষপথ হলে n এর মান কত? 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন।